একজন মা তার সন্তানকে কতটুকু ভালোবাসে তা এই মুভিতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মায়ের নির্মম স্যাক্রিফাইস, যা শুধুমাত্র সন্তানের জন্য। অন্যদিকে সন্তানদের ভালোবাসার করুণ দৃশ্য, সব মিলিয়ে মুভিটি এক রিয়েলিস্টিক মুভিতে রূপান্তর করার চেষ্টা করা হয়েছে। এই গল্পটি আপনাকে কয়েক ঘন্টা পর্যন্ত গভীর চিন্তার সমুদ্রে তুলিয়ে নিয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল মুভিতে যাওয়া যাক। তবে তার আগে আমি রাকিবুল A to Z গল্পের পক্ষ থেকে আপনাদের জন্য আরো একটি নতুন মুভি নিয়ে আসলাম, অ্যান্ড দ্য মুভি নেম অফ সারভাইভ। মুভির শুরুতে আমরা দেখতে পাই এক পরিবারকে যারা এক বিশেষ দিন উদযাপনের জন্য সমুদ্রে পাড়ি দিয়েছিল এবং তাদেরকে আমরা একটি ছোট্ট বোটের মধ্যে দেখতে পাই। এখানে এই লোকটির নাম ছিল টম। টম ছিলেন এই পরিবারের প্রধান, অর্থাৎ বেন এবং জেসিকার বাবা, আর জুলি ছিল টমের স্ত্রী। যাত্রাপথে টম বেনকে মাছ ধরা শেখাচ্ছিলেন। অন্যদিকে ক্যাসি অর্থাৎ তার বড় মেয়েটি কানে হেডফোন দিয়ে অন্য জগতে হারিয়ে গেছেন এবং তার স্ত্রী জুলি সে সমুদ্রে গোসল করার জন্য রেডি হচ্ছিলেন। এবং তারা যখন তাদের নিজ নিজ কাজে ব্যস্ত, সে সময় জুলি কাউকে কিছু না বলেই সে সেখানে সুইমিং করার জন্য সমুদ্রে ঝাঁপ দেয়। অন্যদিকে তারা নিজ নিজ কাজে ব্যস্ত ছিল, অর্থাৎ ক্যাসি তার নিজের হেডফোন কানে দিয়ে অন্য জগতে হারিয়ে গেছে এবং টম ও বেন তারা মাছ ধরছিলেন। হঠাৎ করেই সেই বোটটি জুলি যেখানে সুইমিং করতেছিলেন তার থেকে অনেক দূরে চলে যায় এবং এই বিষয়টি তার সেও বুঝতে পারে না। কিন্তু হঠাৎ করে সে সুইমিং করতে করতে একটা সময় বুঝতে পারে বোটটি অনেক দূরে চলে গিয়েছে। তখন সে প্রচন্ড চিৎকার করতে থাকে, কিন্তু তারা কেউ শুনছিল না, কেননা বোটটি থেকে তার দূরত্ব অনেক বেশি ছিল। তার মেয়ে ক্যাসি কানে হেডফোন দেওয়ার কারণে সে জোরে চিৎকারও শুনতে পারছিল না। অন্যদিকে বোটের বিপরীত পাশে বেন এবং তার বাবা ছিলেন, মাছ ধরতেছিলেন। সে প্রচন্ড চিৎকার করে। হঠাৎ করে টম এই আওয়াজটি শুনতে পায় এবং সে তাড়াহুড়ো করে বোটটিকে ঘোরানোর চেষ্টা করে জুলির দিকে এবং সে অনেক দ্রুততার সাথে এগিয়ে যায়। তখনই ক্যাসি বলে, বাবা আমি যাচ্ছি মাকে বাঁচানোর জন্য। কিন্তু টম ছিলেন অনেক সতর্ক এবং সাহসী লোক, এজন্য তিনি ভাবেন তার স্ত্রীকে বাঁচাতে তার মেয়েকে পাঠিয়ে দিয়ে সে আরো বিপদে পড়তে চায় না। তাই সে নিজেই ঝাঁপ দেয় এবং অনেক কষ্টে তার স্ত্রীকে সেই মুহূর্ত থেকে উঠিয়ে নিয়ে আসে এবং তাদেরকে বিভিন্ন সতর্কতামূলক কথা বলেন, কেননা তারা এখন বাড়িতে নেই, এখন তারা আছে এক মহাসমুদ্রের গভীরে, যেখানে আশেপাশে কোনো বোট বা জাহাজ নেই। এই ঘটনার পর তারা অনেক সচেতনতার সাথে মুহূর্তগুলো উদযাপন করতে থাকে। এরপর আমরা দেখতে পাই সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তখন তারা এক বার্থডে কেক সাজিয়ে সেই বোটটির একটি রুম বা কেভিন সুন্দরভাবে বেলুন দিয়ে সাজিয়ে নেয় এবং তারা বার্থডে উদযাপনের জন্য একদম প্রস্তুত। আসলে এই দিনটি ছিল বেন এর জন্মদিন, অর্থাৎ তার 13 বছর পূর্ণ হবে। সেই উপলক্ষে তার জন্মদিনের জন্য তারা এই ট্যুর দিয়েছে। তার জন্মদিন শেষে তার বাবা মা তাকে বিভিন্ন ধরনের গিফট দেয়। বেন এই গিফটগুলো পেয়ে মহা খুশিতে গেম খেলতে থাকে। তখনই আমরা বুঝতে পারি বেনের বয়স অনেক কম এবং সে কোনো কিছু নিয়েই খুব একটা সিরিয়াস নয়। তখনই ক্যাসি অর্থাৎ বেনের বড় বোন একটি কল রিসিভ করে ল্যাপটপে এবং সেই কলটি ছিল ক্যাসির বয়ফ্রেন্ড। সে যখন তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বাহিরে যায়, তখন সে দেখতে পারে তার বয়ফ্রেন্ডের ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ শহরে অনেক ভয়ানক বজ্রপাত হচ্ছে, যা এর আগে কখনোই দেখা যায়নি। তখন এই কথাটি তার বয়ফ্রেন্ডকে জানালে সে বলে, হ্যাঁ আজকে অনেক বেশি ভয়ানক বজ্রপাত হচ্ছে। এবং এই কথা বলতে বলতে হঠাৎ করে তাদের সিগন্যাল চলে যায় এবং কলটি কেটে যায়। তখন দৌড়ে ক্যাসি তার বাবার কাছে গিয়ে এসব কথা বলে। এরপর আমরা দেখতে পাই সমুদ্রের মধ্যে তাদের বোর্ডের চারপাশে অনেক বড় বড় হাঙর মাছ ঘেরাও করে নিয়েছে এবং হঠাৎ করেই বোর্ডের একটি পাখা হাঙরের সাথে বাড়ি খেয়ে সেখানে ভেঙে যায় এবং বোটটির একটি ইঞ্জিন বেকার হয়ে যায়। তখন তারা প্রত্যেকেই চিন্তিত হয়ে পড়ে এবং কিছুক্ষণ পর টম যখন বোর্ডের তলা চেক করতে যায়, তখন সে বিষয়টি বুঝতে পারে এবং সে জানায় বোটটি দিয়ে আর যাত্রা করা সম্ভব নয়। তখন সে রেডিও সিগন্যালে বিভিন্ন সাহায্য চাইতে থাকে এবং তখনই তারা দেখতে পায় পশ্চিম আকাশে ভয়ানক এক উল্কা। রাতের আকাশে তার রূপ আরো বিকট হয়েছে এবং যেটি সমুদ্রে বারবার আশ্রয় পড়ছে। এই বিষয়টি দেখে তারা প্রত্যেকেই অনেক বেশি শিহরিত হয় এবং আতঙ্কিত হয়ে পড়ে। হঠাৎ করেই আরো একটি বড় উল্কা তাদের সামনে বিধ্বস্ত হয় এবং তারা প্রত্যেকে ভীষণ ভয় পায় এবং তারা বোটটির সিকিউরিটি কেবিনে প্রবেশ করে। বোটটির প্রত্যেকটি জানালা দরজা অনেক শক্তপোক্তভাবে আটকাতে থাকে। তখনই সমুদ্রে বিশাল ঢেউ উঠে এবং সেই মুহূর্তটা অনেক বেশি ভয়ানক হয়। তারা প্রত্যেকেই বোটটির এ প্রান্ত থেকে ও প্রান্তরে ধাক্কা খেতে থাকে। বোটটির মধ্যে থাকা প্রতিটি জিনিসপত্র এলোমেলো হয়ে যেতে থাকে। ক্যাসি দেখতে পায় জুলি অর্থাৎ তার মায়ের নাক দিয়ে অনবরত রক্ত বের হতে থাকে এবং এই বিষয়টি তাকে অনেক আতঙ্কিত করে তোলে। অন্যদিকে জুলি এবং টম তারা দেখে ক্যাসি অস্বাভাবিকভাবে বমি করতে থাকে এবং
এরই মধ্য দিয়ে তারা প্রত্যেকেই অজ্ঞান হয়ে যায় আর সিনটা এখান থেকে পাল্টে যায়। অর্থাৎ এই অজ্ঞানের মাধ্যমেই সেই রাতটি কেটে যায় এবং পরদিন সকালে তারা যখন উঠে তখন দেখতে পায় চারপাশ মরুভূমিতে রূপান্তরিত হয়েছে এবং সামনে কিছু মাছ দেখতে পায় তারা। আর কাল রাতের ঘটে যাওয়া ঘটনার উপর ভিত্তি করে এবং কম্পাসের মাধ্যমে তারা সবকিছু বিশ্লেষণ করে এবং বুঝতে পারে সমুদ্র শুকিয়ে গেছে এবং স্থলভাগ সমুদ্রে রূপান্তর হয়েছে। এই বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সেখানে ক্যাসি অনেক দুঃখ প্রকাশ করে এবং সে এই বিষয়টি মানতে চায় না, কেননা এই কাজটি যদি সম্পূর্ণ সঠিক হয়ে থাকে তাহলে ক্যাসির বয়ফ্রেন্ড এখন মৃত। অর্থাৎ স্থলভাগের যত মানুষ ছিল তাদের 90% লোকই প্রায় মরে গেছে এবং এই বিষয়টি সত্য, তাকে মানতে হবে, কেননা তাদের অবস্থান যে অবস্থার মধ্যে পৌঁছেছে তা থেকে অবশ্যই এটি মানতেই হবে। যাই এরপর আমরা দেখতে পাই টম বারবার রেডিও সিগন্যালে যোগাযোগ করার জন্য চেষ্টা করছে, কিন্তু সে হঠাৎ করেই একবার রেডিও সিগন্যালে এক লাইনের অ্যাক্টিভিটি পায় এবং সে তাকে জানায় তাদের সাথে ঘটে যাওয়া করুণ পরিণতি সম্পর্কে। রেডিও সিগন্যালের ওপার থেকে যে লোকটি কথা বলছিল সেও সেই একই কথা বলে এবং সে তাকে আরো জানায় এই ঘটনাটি আজ থেকে 7 কোটি বছর আগে ঘটেছিল, এখন আবার ঘটেছে। আর সে তাকে বলে তাদের ইনস্ট্রুমেন্ট এবং যন্ত্রপাতি অনুযায়ী মাত্র 7 দিনের মধ্যেই পৃথিবী আবার পূর্বের অবস্থায় ফিরবে, অর্থাৎ সমুদ্রের জায়গায় সমুদ্র আসবে এবং স্থলভাগ শুকিয়ে যাবে। তখন টম রেডিও সিগন্যালের ওপারে সে ব্যক্তিটিকে বলে তার অবস্থান সম্পর্কে। সে তখন জানায় সে এক সাবমেরিনের মধ্যে রয়েছে এবং তারা যখন গভীর সমুদ্রে যাচ্ছিল তখনই হঠাৎ করে এই ঘটনাটি ঘটে। তার সঙ্গে থাকা এক সঙ্গী ইনস্ট্যান্ট সেখানে সেই ঘটনার জন্য মৃত্যুবরণ করেছে, সে একাই জীবিত আছে এবং সেই সাবমেরিনটিতে শুধুমাত্র 3 জন লোক নেওয়া যাবে। তখন সে তাকে অনেক অনুগ্রহ করে এবং বলে আমার বাচ্চাদেরকে শুধু বাঁচাতে হবে, আমরা এখানেই বেঁচে থাকার চেষ্টা করব। তখন সেই লোকটি সে কোথায় রাজি হয়ে যায় এবং তারা সেখানে যত দ্রুত সম্ভব সেই থেকে বেরিয়ে সেই সাবমেরিনটিতে যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করে। এবং তখনই আমরা দেখতে পাই এক লোককে যে সুদূর মরুভূমির মতো এই সমুদ্রের গহীন থেকে ফিরে আসছে এবং তার হাতে ছিল বর্ষার জাতীয় এক ধরনের অস্ত্র এবং সাথে একটি কুকুর ছিল। তাকে দেখে অনেক তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত মনে হচ্ছিল, এজন্য টম তাকে 1 বোতল পানি দেয়। এই পানিটি খাওয়ার পর টম তাকে জিজ্ঞাসা করে আপনি কি ক্ষুধার্ত, আর কিছু খেতে চান? তখন সেই লোকটি তখন হঠাৎ করেই টমকে আক্রমণ করে দেয় এবং আক্রমণের একটা পর্যায়ে সেই বর্ষা জাতীয় ছুরিটি দিয়ে টমকে আঘাত করে এবং সেখানে নৃশংসভাবে টমকে হত্যা করে। এই ঘটনাটি দূর থেকে টমের স্ত্রী জুলি দেখছিলেন। সে এত নির্মম ঘটনা দেখে স্তব্ধ হয়ে যায় এবং বাচ্চাদেরকে বাঁচানোর জন্য বোর্ডে নিয়ে যায়। বোর্ডের প্রত্যেকটি জানালা দরজা লাগাতে থাকে। তখন সেই সাইকোলোগটি তাদের দিকে অগ্রসর হয় এবং বোটে পৌঁছানোর পর সে বিভিন্ন কিছু খুঁজতে থাকে। একটা পর্যায়ে সে বোটের মধ্যে খাবার পেয়ে যায়, খাবার খেতে খেতে তাদেরকে খুঁজতে থাকে। এদিকে জুলি, ক্যাসি এবং বেন তারা 3 জন লুকিয়ে পজিশন নিয়ে আসে সেই সাইকোটিকে মারার জন্য। জুলি হঠাৎ করেই বোটটির তলায় চলে যায় এবং যখনই তার কুকুরটি জুলিকে দেখতে পায় কুকুরটি ঘেউ ঘেউ ভাগতে থাকে এবং জুলিকে আক্রমণ করে দেয়। ঠিক তখন ওই জুলি তার কাছে থাকা ছুরিটি দিয়ে কুকুরটিকে আঘাত করে সেখানেই মেরে ফেলে। আর এই ঘটনাটি দেখার সঙ্গে সঙ্গে সেই সাইকোলোগটি পাগল হয়ে যায়, কেননা কুকুরটি ছিল তার অনেক কাছের প্রাণী। এরপর আমরা দেখতে পাই সেই সাইকোটি তখন ওই জুলিকে হঠাৎ আক্রমণ করেছে এবং বোটের ক্যাবিন থেকে ক্যাসি এবং বেন এই ঘটনাটি দেখছিল। তখনই ক্যাসি তার হাতে থাকা গানটির মাধ্যমে সেই সাইকোলোগটিকে আঘাত করে। সে পর্যায়ে তারা সেখান থেকে বেঁচে যায় এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে থাকে। তারা অনেক কষ্টে এই যাত্রা থেকে বেঁচে যায়। প্রত্যেকে অনেক ভীত হয়ে পড়েছে, এখন তারা কি করবে, কেননা তাদের পরিবারের প্রধান যে তাদেরকে রাস্তা দেখাতো সে এখন তাদের মাঝ থেকে হারিয়ে গেছে এবং এই বিষয়টিও তাদের মনে ভীষণ এক বেদনার খাদ তৈরি করে দিয়েছে। আর পেছনে সেই সাইকোটি তাদেরকে ফলো করতে করতে আসছিল। একটি বড় পাহাড়ের সাইডে তারা এসে দাঁড়িয়েছে এবং তখনই সেখানে বেন তার বাবার এমন মুমূর্ষু মৃত্যু এবং এই সমস্ত ঘটনা তাকে অনেক ভীত করে দিয়েছে এবং সে বুঝতে পারছিল না কি করবে। এজন্য সে পাথরের দিকে মুখ করে রাখে এবং মৃত্যুর জন্য প্রার্থনা করতে থাকে। এমত অবস্থায় তার মা এই বিষয়টি দেখে ভীষণ অসহায় হয়ে পড়ে এবং তাকে সেখানে কোনো মতে সামলে নিয়ে আরো সামনের দিকে অগ্রসর হতে থাকে। এরপর আমরা দেখতে পাই সেই শুকনো সমুদ্রের মধ্য দিয়ে তারা কাতর অবস্থায় হাঁটছিল। বিষয়টি এতটাই ভয়ানক ও বেদনাদায়ক মনে হচ্ছিল যেন তারা আর সামনের দিকে এক পাও এগোতে পারবে না। এমন মুমূর্ষু অবস্থার মধ্য দিয়ে তারা হাঁটতে হাঁটতে সেই সাবমেরিনটার দিকে যাওয়ার জন্য চেষ্টা করছিল। হঠাৎ করে তারা লক্ষ্য করে পেছনে সেই সাইকো লোকটি তাদেরকে অনুসরণ করছে এবং সে তাদের থেকে মোটামুটি একটা দূরত্ব বজায় রয়েছে।
তখনই তারা আবারও জোরে হাঁটতে শুরু করে এবং সেই শুকনো সমুদ্রের এক খাদে নেমে পড়ে যেখানে কিছুটা পানি জমেছিল। যাই হোক, সেখানে তারা এ পর্যায়ে বেঁচে যায় এবং কিছু দূর যাওয়ার পরেই দেখতে পায় সমুদ্রের মধ্যে পতিত হওয়া এক পুরাতন ভাঙাচোরা এবং ভয়াবহ কৃত একটি বিমান, যেটার মতো তারা প্রবেশ করে। জুলি তখন বুঝতে পারে আশেপাশে রাত কাটানোটা কতটা ভয়ানক হতে পারে। এজন্য সে বিমানের মধ্যেই সেই রাতটি কাটানোর জন্য মনস্তাব করে এবং তারা সেই রাতটিকে সেই ভাঙাচোরা প্লেনের মধ্যেই কাটিয়ে দেয়। কিন্তু মাঝরাতে সেই সাইকো কিলারটি যখন তাদেরকে অনুসরণ করে সেই প্লেনের কাছাকাছিও চলে এসেছে এবং তাদেরকে অ্যাটাক করবে, ঠিক তখনই জুলি সেই অপেক্ষায় ছিল এবং সে যখনই আসে তখনই তার ওপর জুলি আক্রমণ করে দেয় এবং তাকে সেখানে এমন নৃশংসভাবে মারছিল যা একজন সাধারণ মানুষের কাজ নয়। এই রাগটি দেখে আমরা বুঝতে পারি একজন মা তার সন্তানদের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য কতটা মারাত্মক এবং ভয়াবহ হতে পারে, এবং আরো বোঝা যায় একজন স্বামীর জন্য একজন স্ত্রী কতটা ভয়ানক ও বিপজ্জনক রূপ নিতে পারে। যাই হোক, তাকে সেখানে নৃশংসভাবে হত্যার পর রাতটি যখন কেটে যায় এবং সূর্যের আলো সেই মরুভূমি অঞ্চলে পড়ে, তখন বেন এই বিষয়টি দেখে একদম হতবাক হয়ে যায় এবং জুলি সেখানে অভিনয় করে বলে এখানে আরো হয়তোবা মারাত্মক প্রাণীরা রয়েছে যারা এই মানুষদেরকে এভাবে মেরেছে বা খেয়েছে। পরদিন সকালে তারা আবারও সেই সাবমেরিনের দিকে অগ্রসর হতে থাকে। তারা প্রায় 5 দিন ধরে এই বিশাল সমুদ্র আকার মরুভূমিতে কিছু না খাওয়ার কারণে প্রচন্ড ক্ষুধায় তারা কাতর হয়ে যায়। জুলি এবং ক্যাসি তারা দুজনে এই ক্ষুধাকে উপেক্ষা করে হাঁটতে পারলেও বেন একদম কাতর হয়ে যায় এবং সে সেখানেই বসে পড়ে। তখনই বেনের মা অর্থাৎ জুলি সে বোতল থেকে পানি বের করে তাকে দিতেই যাবে, এমত অবস্থায় দেখে বোতলের মধ্যে কিছুটা পানি রয়েছে যা কেবলমাত্র বেনের তৃষ্ণার কিছু অংশকেই মেটাতে পারবে। এবং এই অবস্থা দেখে জুলি ক্যাসিকে প্রচন্ড ভাবে বকতে থাকে এবং তার ওপর রাগান্বিত হয়ে যায়। তখন ক্যাসিও এই পরিস্থিতিতে পাগলের মতো তার মায়ের সঙ্গে জবাব দেয়। যাই হোক, এই সমস্ত কিছু ঘটনার পরেও তারা নিজেদেরকে সামলে নিয়ে তাদের লক্ষ্যের দিকে অগ্রসর হতে থাকে। এখন তারা কিছুটা চিন্তামুক্ত হলেও তাদের সামনে বড় এক জার্নি রয়েছে, কেননা তাদের হাতে কোনো ধরনের ম্যাপ বা লোকেশন ট্র্যাক করার মতো কিছুই নেই এবং সেই সাবমেরিনটির কথা বলা হয়েছিল পূর্ব দিকে রয়েছে, সে অনুযায়ী তারা হাঁটতেছে। এখনো তারা জানে না তারা এখনো কি পূর্ব দিকে হাঁটতেছে নাকি অন্যদিকে চলে গেছে। এই বিষয়টি না জানা সত্ত্বেও তাদের মনে অদম্য সাহস রেখে তারা বাঁচার জন্য সেই সাবমেরিনের জন্য হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা একটা পর্যায়ে আমরা দেখতে পাই কিছু ট্যাঙ্ক রয়েছে এবং সেখানে অনেক মানুষ রয়েছে। সেখানে থাকা এক মহিলা বলে ওঠে, ওই তো দেখা যাচ্ছে কিছু মানুষকে, চলো না তাদেরকে আমরা সাহায্য করি। কিন্তু তার হাজবেন্ড বা সেখানে একটি লোক একথা বলে, কেন তাদেরকে সাহায্য করবো, আমাদের কাছে পর্যাপ্ত খাবার নেই, তারা যদি আসে আমাদেরকে মেরে দিতে পারে। এজন্য তারা সেই ট্যাঙ্কের মতো উঠতে থাকে এবং দেখতে পায় পিছন থেকে বড় ধরনের কাঁকড়া জাতীয় এক প্রাণী তাদের উপর আক্রমণ করেছে। আর এই প্রাণীগুলো পুরো মরুভূমি বা এই শুকনো সমুদ্রতে বিরাজ করছিল, কেননা তাদের খাওয়ার মতো কিছু ছিল না। যাই হোক, তাদের উপর যখন সেই প্রাণীগুলো আক্রমণ করে, সেই স্বার্থপর মানুষগুলো তাদের সেফটির জন্য সেই ট্যাঙ্কের মধ্যে উঠে যায়, কিন্তু পরবর্তীতে তারা ট্যাঙ্কের দরজা লাগিয়ে দেয়। তখন এই 3টি মানুষ অর্থাৎ জুলি, ক্যাসি এবং বেন তারা তাড়াহুড়ো করে সেই ট্যাঙ্কের উপরে উঠতে থাকে। কিন্তু এখানে আমরা দেখতে পাই ট্যাঙ্কের নিচে এক ধরনের ছিদ্র ছিল, যে ছিদ্রের মাধ্যমে সেই বড় কাঁকড়া জাতীয় প্রাণীগুলো ট্যাঙ্কের মধ্যে প্রবেশ করে এবং ভিতরে থাকা স্বার্থপর মানুষগুলোকে একদম নৃশংসভাবে খেয়ে ফেলে। তাদের হাতে বন্দুক ছিল কিন্তু সেটা কোনো কাজে আসে না। এতগুলো প্রাণীর কাছে তারা ব্যর্থ হয় এবং সবাই মারা যায়। আর এই ঘটনার পরেই জুলি, ক্যাসি এবং বেন তারা 3 জনে সেখান থেকে নেমে আসে এবং ট্যাঙ্কের মধ্যে সেই নির্মম দেহবসাস পড়ে দেখে এবং সেগুলো থেকে তারা অস্ত্রগুলো নিয়ে নেয় তাদের সেফটির জন্য। এছাড়া সেই মৃত দেহাবশেষ থেকে তারা আরো অনেক প্রয়োজনীয় জিনিসপত্র পায়। সেখানে এক ধরনের রেডিও টেলিফোন পায়, যার মাধ্যমে সেই রেডিও সিগন্যালে যোগাযোগ করার চেষ্টা করে। হঠাৎ করেই সেখানে লাইন পায় এবং তারা কথা বলে সেই সাবমেরিনে থাকা লোকটির সঙ্গে। তখন আমরা দেখতে পাই সাবমেরিনে থাকা লোকটি অনেক ঘায়াল হয়ে গেছে। সেই প্রাণীগুলো তাকে আক্রমণ করেছিল, কিন্তু সে যে এত মারাত্মক ঘায়াল হয়ে
এই বিষয়টি জুলিকে সে জানায় না এবং সে তার লোকেশন সম্পর্কে জুলিকে জানায়। তখনই সেই সাবমেরিনে থাকা লোকটি সেখান থেকে একটি ফ্লায়ার গান চালিয়ে দেয় এবং সেই ফ্লায়ার গানের শব্দ বা চিহ্ন দেখে তারা সেই দিকে প্রচন্ড গতিতে অগ্রসর হতে থাকে। একটা পর্যায়ে তাদের সামনে বিশাল এক খাদ দেখতে পায় তারা। সেই খাদের মধ্য দিয়ে যখনই তারা ওপারে প্রবেশ করবে ঠিক সেই সময়ই খাদের মধ্য জুলি আটকে যায়। বেন এবং ক্যাসি তারা দুজনে দুপাশে রয়ে থাকে এবং জুলির এটা এক রকমের প্ল্যান বলতে পারো তোমরা, কেননা সেই সাবমেরিনটিতে শুধুমাত্র 3 জন মানুষ আনবে বা যাওয়া সম্ভব, এজন্য জুলি সেখানে বেরোনোর চেষ্টা করে না এবং বেন ও ক্যাসিকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। সেখানে বেন এবং ক্যাসি সেখান থেকে বেরিয়ে যেতে না চাইলেও তাদেরকে অনেক জোরাজোরি করে সেখান থেকে যেতে বলে এবং তারা অবশেষে সেই জায়গাটি থেকে চলে যায় এবং সাবমেরিনটির দিকে অগ্রসর হতে থাকে। এদিকে জুলি সেই খাতটির মধ্যে মরণ যন্ত্রণা পোহানোর জন্য অপেক্ষা করতে থাকে। একটা পর্যায়ে বেন এবং ক্যাসি তারা দুজনে সেই সাবমেরিনের কাছে পৌঁছানোর পর সেখানে দেখতে পায় সাবমেরিনে থাকা লোকটি মৃতপ্রায় অবস্থায় রয়েছে। এই বিষয়টি দেখার সঙ্গে সঙ্গেই ক্যাসি তার মাকে বাঁচানোর জন্য দ্রুত সেই খাদের দিকে অগ্রসর হতে থাকে এবং সে জানে যে এখন সেই লোকটি অর্থাৎ সাবমেরিনে থাকা লোকটি আর বাঁচতে পারবে না। এজন্য সে তার মাকে বাঁচানোর জন্য কিছুটা চেষ্টা করে এবং তারা দুজনে দ্রুততার সাথে সেখানে চলে আসে এবং তার মাকে অনেক কষ্টে সেখান থেকে বের করে নিয়ে যায় এবং তারা 3 জনে দ্রুততার সাথে সাবমেরিনের দিকে অগ্রসর হতে থাকে এবং সাবমেরিনের উপরে উঠে সেই গুলিগুলো দিয়ে প্রচন্ড গতিতে সেই কাঁকড়া জাতীয় প্রাণীদেরকে ফায়ার করতে থাকে। আর একটা পর্যায়ে সেই সাবমেরিনের লোকটিকে সেখানে নৃশংসভাবে সেই কাঁকড়া জাতীয় বড় বড় প্রাণীগুলো সেখানে খেয়ে ফেলে। আর এই দৃশ্যটি ভীষণ করুণা ও ভয়ঙ্কর ছিল। যাই হোক, এরপর তারা 3 জন যখন সাবমেরিনের মধ্যে প্রবেশ করে তখন কাঁকড়াগুলো তাদেরকে খাওয়ার জন্য প্রচন্ড ভাবে চেষ্টা করতে থাকে। তারা কাচের মধ্য দিয়ে জোরে জোরে আঘাত করে, কিন্তু এটা ছিল সাবমেরিন, তাই স্বাভাবিকভাবেই এর গ্লাস যথেষ্ট শক্তিশালী ছিল। সেই বিশাল বিশাল কাঁকড়াগুলো প্রচন্ডভাবে চেষ্টা করার পরেও তারা ব্যর্থ হয় এবং আমরা অবশেষে দেখতে পাই সেই দৃশ্য যা 7 দিন আগে ঘটেছিল, অর্থাৎ পৃথিবী আবার পূর্বের অবস্থায় ফিরবে এমন অবস্থার পরিণতি ঘটে এবং তারা প্রত্যেকেই সেই সাবমেরিনের মধ্যে উলটপালট হতে থাকে এবং তারা আগে যেই কার্যক্রম করেছিল এই ঘটনা ঘটার সময় এখনো সেই কার্যক্রমই ঘটাতে থাকে বা করতে থাকে এবং তাদের মাথাটা ঘুরিয়ে উঠে তারা সেখানেই অজ্ঞান হয়ে যায় এবং আমরা দেখতে পাই সমুদ্রের বিশাল ঢেউ তাদের দিকে ধেয়ে আসছে এবং মুহূর্তের মধ্যেই সমুদ্র আবারও নিজ রূপ ধারণ করে। এরপর সিনটা পাল্টে যায়, আমরা দেখতে পাই তারা প্রত্যেকেই জাগ্রত হয়েছে এবং এক বিস্তীর্ণ সমুদ্র তীরে এসে পৌঁছেছে। এরপর তারা যখন সেই সাবমেরিনটি থেকে বাইরে বেরিয়ে আসে তখন তারা যা দেখে তা দেখার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না বা তারাও প্রস্তুত ছিল না। পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে। 7 দিন সমুদ্রের নিচে থাকার কারণে পৃথিবীর গাছপালা পচে গেছে এবং দৃশ্যটা অনেক বেশি ভয়ানক লাগছিল। এরপর আমরা দেখতে পাই তারা 3 জনে অর্থাৎ জুলি, ক্যাসি এবং বেন আগামী ভবিষ্যতে পা রাখার জন্য প্রস্তুত গ্রহণ করছে এবং এরই মধ্য দিয়ে এই করুণ ও ভয়াবহ মুভিটির এন্ড ঘটে। তো মুভিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন ইন্টারেস্টিং ও বাছাই করা মুভিগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। গুড বাই।